শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা এই সময়ে সবজি চাষ করেছি, বিশেষ করে এই বর্ষার সময়ে, এই সময়ে বিভিন্ন ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের পোকার কিন্তু আক্রমণ হয়। এই সময়ে স্যাঁতসেঁতে একটা আবহাওয়া থাকে এবং জমিতে অনেক সময় জলও জমে এবং এই জল জমার কারণে কিন্তু নানান ধরনের রোগের আক্রমণ হয়। তো এই সময়ে কিভাবে আমরা আমাদের যে ফসল, সেই ফসলটাকে আমরা বাঁচাবো, আমাদের যে সবজি, সেই সবজিটাকে আমরা কিভাবে বাঁচাতে পারবো, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সহকারী কৃষি অধিকর্তা ডক্টর বিলাস চন্দ্র দাসকে। বিলাসবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে এই সময় তো বর্ষাকাল এবং প্রচুর বৃষ্টিও হচ্ছে, সময় সময় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই সময়ে যে সবজিগুলো আমরা লাগাই, সেই সবজিগুলোর কী ধরনের রোগ বা পোকার আক্রমণ হয় আর কি কারণে হয়, এটা যদি বলেন। একদম। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে আমাদের মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন এলাকায় বর্ষাকালীন কি ধরনের সবজিগুলো চাষ হয়ে থাকে। সেগুলো হচ্ছে গিয়ে মূলত, যদি প্রথম থেকে বলা যায় সবজিগুলো নিয়ে আলোচনা, তাহলে হচ্ছে গিয়ে কুমড়ো জাতীয় সবজি আছে, বিভিন্ন রকমের কুমড়ো, লাউ, তার সাথে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো। এছাড়াও কি আছে, আমাদের উচ্ছে চাষ করেন, করলা চাষ করেন, ঝিঙে আছে, চিচিঙ্গা আছে, পটল, শসা, কাঁকরোল ইত্যাদিগুলো, যে সমস্ত সবজিগুলো, সেগুলো কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন অঞ্চলে চাষ হয়ে থাকে। তো এক্ষেত্রে এই যে বর্ষাকালীন যে সমস্ত সবজিগুলো আছে আমাদের বাজারজাত যে সবজিগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রোগ পোকার আক্রমণটা মূলত খুব বেশি যে তারতম্য হয় বা প্রকারভেদে পার্থক্য ঘটে সেরকম নয়। কিছু নির্দিষ্ট পোকা আছে যে সমস্ত পোকাগুলো এই ধরনের সবজিগুলোকে আক্রমণ করে থাকে, এবং কিছু নির্দিষ্ট রোগ আছে যে ধরনের রোগগুলো আমাদের এই সবজিগুলোকে আক্রমণ করে থাকে। তো আমি আলোচনাটা দুটো ভাগে করব। সেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে করব আমরা যে সমস্ত বর্ষাকালীন সবজিগুলোর নাম আমি বললাম, যে কুমড়ো জাতীয় সবজি, উচ্ছে, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, উচ্ছে, করলা, ঝিঙে, শসা, সেগুলোই কি ধরনের। সব সবজিগুলোই তো লতানো নাকি সব মাচায়? হ্যাঁ, বেশিরভাগই লতানো সবজি। তো এক্ষেত্রে আমরা কোন পোকাগুলো এবং কোন রোগগুলো মূলত আক্রমণ হয়ে থাকে বর্ষাকালে। তো প্রথমেই পোকার ক্ষেত্রে যেটা বলা যায়, যে আগে আমরা যদি আলোচনাতে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কুমড়ো পোকা, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের শক্ত ডানাযুক্ত যে লালচে কালচে লাল বা বাদামি রঙের যে পোকাগুলো হয়ে থাকে, এই কুমড়ো পোকার আক্রমণ ঘটে। কুমড়োটা মূল সবজি বর্ষাকালীন, এবং সেক্ষেত্রে কুমড়ো পোকা সেখান থেকেই নাম এসছে, অলাকাপোড়া ফোবেইকোলিস। এছাড়া পাতা ঝাঁঝরা পোকা বা বাঘা পোকার আক্রমণ হয়ে থাকে আমাদের, যেগুলো কিন্তু আমাদের পাতা খেয়ে নষ্ট করে। হেনোসেপিলাকনা, ভিজিংটি, অক্টোপাংটাটা, নামগুলো একটু কঠিন। এছাড়াও কি আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই ধরনের পোকার আক্রমণের ক্ষেত্রে কিন্তু ফলের মাছির আক্রমণে কিন্তু আমাদের এই মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন অঞ্চলে প্রচুর বর্ষাকালীন সবজির বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। এছাড়াও আমরা দেখতে পাবো বিভিন্ন ফসল ভেদে ম্যাপ পোকার আক্রমণ হয়ে থাকে বা নালি পোকার আক্রমণ হয়ে থাকে, এবং কিছু ক্ষেত্রে আমাদের মাকড়ের আক্রমণও হয়ে থাকে দেখা যায়। মূলত যে রোগগুলো আমাদের এই বর্ষাকালীন সবজিগুলোর ক্ষেত্রে আক্রমণ করে, সেগুলি হচ্ছে গিয়ে পাতায় হলদে দাগ বা ডাউনি মিলডিউ, সাদা পাউডার রোগ বা পাউডারি মিলডিউ, চারার গোড়া পচা বা ড্যাম্পিং অফ, এছাড়াও বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ, এছাড়াও ঢলে পড়া রোগ বা ভাস্কুলার উইল্ট যেগুলোকে বলে। এছাড়াও পাতায় বিভিন্ন রকমের দাগের রোগও আছে, সেইগুলো এগুলো কি লক্ষণ নাকি? হ্যাঁ, প্রকারভেদে এগুলো লক্ষণ থেকেই নামগুলোকে মোটামুটি দেওয়া হয়, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ যেগুলো বললাম আপনাদেরকে। তা এই কিছু রোগ এবং এই যে কিছু পোকা যেগুলো বললাম, এগুলো যদি আমরা মূলত নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা বর্ষাকালীন সবজি থেকে অর্থনৈতিক লাভের মুখ দেখতে পাবো। তো
প্রাথমিকভাবে যদি আলোচনা করি তাহলে পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে একটু বলে দিই আমাদের শ্রোতা বন্ধুদের, যে প্রথমেই বলি যে পোকাটার নাম বললাম কুমড়ো পোকা। এটা নিয়ে যদি প্রথমে বলা যায় তাহলে এই পোকাটা লালচে বা কালচে লাল বাদামি বর্ণের হয়ে থাকে এবং মূলত এরা চারার কচি পাতা যেগুলো থাকে তার ক্লোরোফিল এবং যে সমস্ত ফুল আসে আমাদের গাছে সেই ফুলগুলো কিন্তু খেয়ে নেয়, যার ফলে এগুলো হচ্ছে গিয়ে প্রজননশীল অঙ্গ এবং এগুলোকে নষ্ট করে ফেললে কিন্তু আমাদের ফলন প্রভূতভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও এই পোকা কী করে, গাছের গোড়ায় ডিম পাড়ে এবং পোকার পিউপা দশা কিন্তু মাটিতেই কাটে। এই পোকা প্রতিকারের জন্য আমাদের যেটা করতে হবে প্রাথমিকভাবে, ফসল জলদি বুনতে হবে এবং চেষ্টা করতে হবে 1 থেকে 2 গ্রাম মেটারাইজিয়াম বা বিউভেরিয়া ব্যাসিয়ানা জাতীয় ফাঙ্গাস যে সমস্ত আমাদের আছে, গুড ফাঙ্গাস, সেগুলো ব্যবহার করে যদি আমি স্প্রে করতে পারি বা বিচ্ছোদন করতে পারি তাহলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়াও চারা অবস্থায় যদি প্রতি লিটার জলে 3 মিলিলিটার অ্যাজাডিরেক্টিন স্প্রে করা যায় তাহলেও কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। এর পরবর্তীতে আমরা যে কুমড়ো পোকা বললাম, বাঘা পোকা যেটা আছে, এরা মূলত কিন্তু পাতার বা গাছের সবুজ অংশে খেয়েই পাতা ঝাঁঝরা করেই কিন্তু নষ্ট করে। পাতা আমাদের মূল খাদ্য তৈরি করে গাছের ক্ষেত্রে, তো যদি পাতা সবুজ যদি খেয়ে ফেলে বা ঝাঁঝরা করে ফেলে, ঠিক পাতার যে ক্লোরোফিল সেগুলোকে যদি খেয়ে ফেলে তার জন্য কিন্তু আমাদের ফলন প্রভূত অংশে কমে যায়। তো এদের ক্ষেত্রেও কিন্তু এরা ওই পাতার নিচের অংশেই ডিম পাড়ে এবং সেখান থেকেই কিন্তু আমাদের যে গ্রাফগুলো বেরিয়ে আসে তারা কিন্তু এই সমস্ত অংশে খাওয়া দাওয়া করে আমাদের ক্ষতি ঘটায়। তো এক্ষেত্রে এদের কন্ট্রোল করার জন্য ফ্লুবেন্ডিয়ামাইড এবং ডেল্টামেথ্রিনের মিশ্রণ, যেটা ফেন্সকুইক নামে বাজারে পাওয়া যায়, সেটা যদি 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় তাহলে কিন্তু আমাদের চাষি ভাইরা ভালো লাভ পেতে পারেন। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম আলোচনা করতে গিয়ে পোকার ক্ষেত্রে, সেটি হচ্ছে গিয়ে ফলের মাছি। ফলের মাছি, এই ফলের মাছি কিন্তু শুধু ফলে ক্ষতি করে তা নয়, যে সমস্ত সবজিগুলো বললাম এই ধরনের সবজিগুলোতেও অবশ্যই আক্রমণ করে। যেমন আম পেয়ারার ক্ষেত্রেও এদের ক্ষতি আছে, তেমন তার সাথে সাথে এই সবজিগুলোর ক্ষেত্রে যে সমস্ত কিউকারবেটিসিয়াস ফসলগুলো আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ লতানো আপনি যেগুলো বলছিলেন ফসল, সেই সমস্ত সবজিগুলোর ক্ষেত্রেও কিন্তু এরা ক্ষতি করে। তো স্ত্রী মাছির স্বচ্ছ ডানা হয় এবং শরীরের পেছন দিকে একটি তীরের মতো অংশ দেখা যায় এবং এরা কিন্তু এই যে স্ত্রী মাছিরা কিন্তু ফলের মধ্যে ফুটো করে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে ম্যাগট তৈরি হয়ে ম্যাগটরা আমাদের যে সমস্ত ফসল আছে বা সবজি আছে, সবজির যে ফলগুলি আছে তার ভেতরে খাওয়া দাওয়া করে এবং তাতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটাতে সাহায্য করে এবং এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে কিন্তু আমার ফসল পচে নষ্ট হয়ে যায়, মাটিতে পড়ে যায়। সেইখান থেকেই কিন্তু মাটির ভেতর গিয়ে এরা পিউপা দশায় পরিণত হয়, পুনরায় সেখান থেকে পূর্ণাঙ্গ মাছি বেরিয়ে এসে কিন্তু জীবনচক্র সম্পন্ন হয়। তো এই মাছিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মাছিকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সমস্যার সম্মুখীন হব। তো মাছি নিয়ন্ত্রণের জন্য আমরা মিথাইল ইউজিনল ট্র্যাপ যেটা আছে সাধারণভাবে বাজারে পাওয়া যায়, মিথাইল ইউজিনল ট্র্যাপ, তাতে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করে আমরা যদি সেই ফাঁদ ব্যবহার করতে পারি, একর প্রতি 3 থেকে 5টা নারকেলের মালাই করে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এই মাছি নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব কার্যকর হয় এবং সেগুলিকে নির্দিষ্ট সময় অন্তর তুলে ফেলে নষ্ট করে দিতে হবে মাছিগুলিকে, পূর্ণাঙ্গ মাছি আকৃষ্ট হয়। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি আগে যেটা বললাম ফ্লুবেন্ডিয়ামাইড এবং ডেল্টামেথ্রিনের যে মিশ্রণ ফেন্সকুইক বলে পাওয়া যায়, সবজির ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ভালো করে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু অন্তত 7 দিন অন্তর, তাহলে কিন্তু চাষি ভাইরা ভালো ফল পেতে পারেন। এছাড়াও আমরা আরও 2টো পোকার কথা আলোচনা করেছি, ম্যাপ পোকা এবং নালি পোকা আর মাকড়। তো এই ম্যাপ পোকা, নালি পোকা আর মাকড়ের ক্ষেত্রেই আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাকড় কি করছে, আমাদের পাতার তলায় থাকে। এদের দেহ খুব নরম হয়, সরাসরি সূর্যরশ্মি সহ্য করতে পারে না বলে পাতার তলায় জাল বুনে থাকে এবং সেখান থেকে পাতার রস শুষে খায়, যার ফলে আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রে পাতা কিন্তু বাদামি রঙের শক্ত চামড়ার মতো হয়ে যায়, কুঁকড়ে যায়। ঠিক। তো এছাড়াও এরা মাকড়ের মাধ্যমে কিন্তু অনেক ভাইরাস ঘটিত রোগও বিভিন্ন ক্ষেত্রে ছড়ায়, যেহেতু এরা রস শুষে খায়। এই মাকড় কন্ট্রোলের জন্য কিন্তু আমরা প্রোফেনোফস এবং
ফেনপাইরক্সিমেট এর মিশ্রণ 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে বা প্রোপারজাইট সেটা যদি ব্যবহার করতে পারি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে, তাহলে কিন্তু আমরা ভালো ফল পেতে পারি। এই পোকাগুলো মূলত বর্ষাকালীন, এদের জীবনচক্র এই বর্ষার সময় সম্পন্ন হয় এবং এরা এই সময় যে সমস্ত ফসলগুলো বা সবজিগুলো মাঠে পায় সেগুলোর ওপরেই কিন্তু আক্রমণ হয় ঘটায়। প্রতিদিন তো মাঠে আমাদেরকে যেতে হচ্ছে, দু একটা হয়তো মানে দেখতে হবে পাতা নেড়ে বা ই করে, সবসময় আমাদেরকে যেতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। যদি দু একটা দেখা যায় যে এই ধরনের মানে পোকার আক্রমণ হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে এই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে। মানে যেগুলো বললেন সেগুলো তো সবই রাসায়নিক পেস্টিসাইড। তার সাথে সাথেও আমি কিছু বলেছি, যেমন ধরুন কুমড়ো পোকার ক্ষেত্রে আমি কি বললাম যে যদি আমরা জলদি বুনতে পারি, ফসলটাকে যদি জলদি বোনা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিকার পেতে পারি। এছাড়াও 1 থেকে 2 গ্রাম মেটারাইজিয়াম অ্যানিসোপ্লি এবং বিউভেরিয়া ব্যাসিয়ানা, যে দুটি ফাঙ্গাস বললাম, এই দুটি ফাঙ্গাস দিয়েও কিন্তু যদি আমরা স্প্রে করতে পারি, এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে বা জৈব উপায়ে আমরা জৈব দিয়েই কন্ট্রোল করছি, ঠিক আছে। এছাড়াও আমরা যদি অ্যাজাডিরাকটিন 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা যে সমস্ত কোলিওপটেরান পোকাগুলো আছে তাদেরকে কিন্তু ভালোভাবেই ম্যানেজ করা যায়, কারণ এরা মূলত পাতা বা বিভিন্ন মানে রসালো অংশে খেয়ে ফেলে। এই খাওয়াটাকে আমরা রিপেলেন্ট হিসাবে, মানে নিম তেল বা নিমের গুঁড়ো বা নিম ডাস্ট, এটা কিন্তু বিকর্ষক হিসাবে কাজ করে। তখন কিন্তু এরা খেতে চাইবে না। যখন এই তিতো জিনিসটা স্প্রে হয়ে যাবে, এরা কিন্তু দূরে পালিয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো বললাম, আলোচনা করলাম। এরপরে যে রোগের কি কি ধরনের রোগ হতে পারে, কারণ বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় একদম, এবং এক্ষেত্রে কিন্তু আমরা বর্ষাকালীন যে সমস্ত পোকাগুলো বললাম, পোকার প্রাদুর্ভাব বা ক্ষতির থেকেও বেশি সবজির ক্ষেত্রে মূলত চারা গাছের মর্টালিটি বা মৃত্যুর হার যে বেড়ে যায় অনেক বর্ষাকালে, সেটার জন্য কিন্তু মূলত রোগগুলোই দায়ী। এবং এক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ আছে, তো সব রোগ নিয়ে হয়তো সীমিত সময়ের মধ্যে আলোচনা করা যাবে না। মূলত যে রোগগুলো প্রধান বর্ষাকালীন যে সমস্ত রোগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা আলোচনা করব যে পাতায় হলুদ দাগ বা ডাউনি মিলডিউ, সাদা পাউডার রোগ বা পাউডারি মিলডিউ, চারার গোড়া পচা এবং ঢলে পড়া রোগ যেগুলো আছে। তো পাতার যে হলদে দাগ, সেটা কিন্তু পাতার প্রথমেই কি হয়, হালকা হলুদ দাগ দেখা যায় পাতার ওপরে, এবং দাগগুলো পরে ধীরে ধীরে গাঢ় হলুদ রঙের হতে থাকে, গোলাকার বা কৌণিক আকৃতি নিতে থাকে। এর পরবর্তীতে দাগগুলো বাড়ছে এবং বাড়ার সাথে সাথে সেটা হলদে থেকে বাদামি রঙে পরিণত হতে থাকে, ঠিক আছে। পাতার নিচের দিকে এই হলুদ দাগের বিপরীত দিকে কিন্তু ধূসর রঙের আস্তরণ, অর্থাৎ যে ফাঙ্গাল গ্রোথ, সেটা কিন্তু দেখা যায়। তা এই ডাউনি মিলডিউ আক্রান্ত অন্যান্য যে সমস্ত কিউকারবিড ফসলগুলো আছে, তারা কিন্তু ফসলের আবর্জনা দ্বারাই সংক্রমণের বিস্তার ঘটায়, মানে এক মাঠের থেকে আরেক মাঠে যায়। এছাড়াও বায়ুস্রোত এবং অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। এই মূলত এই আর্দ্র আবহাওয়াটাই কিন্তু এটার মূল কারণ। এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণের উপায় যদি আমরা বলতে পারি, যে আক্রান্ত ফসল যদি আমরা দেখতে পাই, তার অবশিষ্টাংশ যদি পড়ে থাকে, যেখানে ফসল আক্রান্ত হয়ে গেছে, আমরা ফসল তুলে নিয়েছি, সেটাকে কিন্তু নষ্ট করে দিতে হবে। বীজের সাথে যদি 4 থেকে 5 গ্রাম টাইকোডার্মা বা 3 গ্রাম থাইরাম দিয়ে বীজ শোধন করতে পারি, তাহলেও আমাদের কিন্তু এটা প্রতিকার করা যায়। আর যদি রাসায়নিক পদ্ধতি বলি, তাহলে সাইমক্সিলিন 8% WP এবং ম্যাঙ্কোজেব, অর্থাৎ সাইমক্সিলিন ম্যাঙ্কোজেবের মিশ্রণ যদি আমরা 3 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি ফসলের উপর, তাহলে কিন্তু আমাদের এই ডাউনি মিলডিউ বা হলদে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরপরে আরেকটা রোগ পাউডারি মিলডিউ নামের থেকেই আমরা বুঝতে পারছি যে এটা সাদা রঙের পাউডারের মতো একটা আস্তরণ তৈরি করে পাতার ওপরে ধূসর দাগের, ঠিক আছে। এটা আস্তে আস্তে শুরুর দিকে সাদা থাকবে এবং ধীরে 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 সেটা বাদামি রঙের হয়ে যায়, পাতা ঝিমিয়ে পড়বে এবং শেষের দিকে কি হবে, শুকিয়ে পড়বে। এছাড়া ফল এবং লতির গায়েও কিন্তু এই পাউডারি মিলডিউর আক্রমণ আমরা দেখতে পাই, ঠিক আছে। এরাও কিন্তু বায়ুবাহিত বা ফসলের আবর্জনা বাহিতই হয় মূলত, এবং এই আর্দ্র আবহাওয়ায় কিন্তু আমাদের রোগটা শুরু করে। কিন্তু উষ্ণ এবং অপেক্ষাকৃত উষ্ণ, এই যে আমাদের মাঝে মাঝে রোদ উঠছে এবং গরম পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ বৃদ্ধিটা
বেশি হয়। এই সময়টায় বেশি হয়, এবং যদি হালকা শিশির পড়ে সেটাও কিন্তু এর আর্দ্রতা প্রদান করে এবং সংক্রমণ বাড়াতে সাহায্য করে। তো এটা নিয়ন্ত্রণের জন্য মূল আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি সঠিক দূরত্বে আমাদের চারা রোপণ করতে হবে। দূরত্ব বজায় রাখতে হবে, নির্দিষ্ট বেশি কাছাকাছি করা যাবে না, যাতে মাটিতে ভালোভাবে আলো বাতাস পড়ে এবং ফসলের অবশিষ্টাংশ কিন্তু আমাদের নষ্ট করে ফেলতে হবে। তাছাড়াও আমরা কি করতে পারি, আমরা কার্বানডাজিম স্প্রে করতে পারি 1 গ্রাম প্রতি লিটার জলে। থায়োফেনেট মিথাইল 1.5 গ্রাম থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে যদি স্প্রে করি আমরা, তাহলে এই যে সাদা পাউডারি রোগ যেটা বললাম, সে সাদা পাউডারি রোগ কিন্তু আমরা প্রতিকার করতে সক্ষম হব যদি এই দুটো রাসায়নিক ব্যবহার করা যায় ভালোভাবে। অল্টারনেট করে ব্যবহার করাই ভালো, একই রাসায়নিক বারবার স্প্রে করা ভালো নয়, তাতে কিন্তু প্রতিরোধ ক্ষমতা জন্মে যায়। আর সব থেকে বিব্রত হন আমাদের কৃষক ভাইরা, সেটা হচ্ছে কি চারার গোড়া পচা রোগ, অর্থাৎ ড্যাম্পিং অফ, মানে চারাটা আমি লাগালাম সেটার গোড়া পচে মারা গেল আর কি। মাটির সাথে আবহাওয়া, শীতল তাপমাত্রা এবং অতিরিক্ত আর্দ্রতা যদি মাটিতে থাকে তাহলে এই রোগের প্রাদুর্ভাব বাড়বে। গোড়া পচা রোগটা মূলত সাধারণত মাটিতেই এর প্যাথোজেন যেটা থাকে সেটা কিন্তু থাকে, হ্যাঁ, এবং এখানে স্পোর তৈরি করে এবং বিকল্প হোস্ট বা শোষক গাছ এর আগাছার ওপর প্যাথোজেনিকভাবে এরা কিন্তু বেঁচে থাকতে পারে, অর্থাৎ আলেও কিন্তু এরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। এবং আমাদের যে জল নিকাশি ব্যবস্থা এক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকতে হবে। জল দাঁড়িয়ে গেলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বাড়ার চান্স অনেক বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু যদি চারার মর্টালিটি বেড়ে যায় আমরা কিন্তু শুরুতেই অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে যাব। এবং মাচাতে যাতে ঘন করে গাছ লাগানো না হয় সেইভাবে আমাদের নজর রাখতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে যদি মোটামুটি 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি বা হার্জিয়ানাম মিশিয়ে যদি আমরা বীজ শোধন করি, যেহেতু চারায় আক্রমণ ঘটে সুতরাং বীজ শোধনটা কিন্তু এই রোগের ক্ষেত্রে দারুণ কার্যকরী। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা পরবর্তীকালে চারায় স্প্রে করার থেকেও যদি বীজ শোধন করি সেক্ষেত্রে কিন্তু আমরা বীজ শোধন করলে অনেক রোগ থেকে রক্ষাও পাওয়া যেতে পারে। আপনি একদম ঠিকই বলেছেন, রোগ শুধু নয় পোকার থেকেও আমরা কিন্তু মুক্তি পেতে পারি আর কি। এগুলো মোটামুটি বললাম। এছাড়া আরেকটি যে রোগ আছে সেটি হচ্ছে গিয়ে আপনার ঢলে পড়া রোগ। সেক্ষেত্রে দেখা যায় কি যে চারা গাছের পাতা ঝুলে পড়ে এবং হলদে হয়ে শুকিয়ে যায়, বয়স্ক গাছের পাতা বাদামি হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। প্রথম দিকে 1-2 পাতা, পরের দিকে আস্তে 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 সেটা কিন্তু বাড়তে থাকে এবং ঢলে পড়ে যায়। তো এটাও কিন্তু আমাদের মূলত যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে প্রতি কেজি বীজের সাথে, যেহেতু চারার ঢলে পড়া রোগ সুতরাং বীজ শোধনও এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং প্রতি কেজি বীজের সাথে যদি 2 গ্রাম কার্বানডাজিম বা 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি বা হার্জিয়ানাম মিশিয়ে বীজ শোধন করি আমরা কিন্তু ঢলে পড়া রোগ থেকে মুক্তি পেতে পারবো। বা বীজ বসানোর সময় প্রত্যেকটি মাদাতে যদি মোটামুটি 25 গ্রাম ট্রাইকোডার্মা 500 গ্রাম জৈব সারের মিশ্রণ দিয়ে আমরা তৈরি করি তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে উপকার পেতে পারি। তো মূলত এইগুলোই বর্ষাকালীন রোগ এবং পোকার আক্রমণ যেগুলো প্রধানভাবে আমাদের এই সমস্ত অঞ্চলগুলোয় দেখা যায়। এবং যদি আমাদের চাষি ভাইরা এই যেগুলো নিয়ে আলোচনা হলো এই পদ্ধতিগুলো মেনে চলেন তাহলে কিন্তু ওনারা সুস্পষ্ট ফল এবং আর্থিক ক্ষতির থেকে নিজেদের ফসলকে বাঁচাতে পারবেন। এ তো গেল যদি আক্রমণ হয়, আগাম প্রস্তুতি কিছু নেওয়া যেতে পারে? আগাম প্রস্তুতি অবশ্যই নেওয়া যেতে পারে। আগাম প্রস্তুতির ক্ষেত্রে সবসময়ই বলতে হবে যে চারা শোধন করে আমি বসাবো এবং মাটিও শোধন করতে হবে। যে সমস্ত পোকাগুলো আলোচনা করা হলো তার বেশিরভাগ বর্ষাকালীন পোকাগুলোই মাটির নিচে পিউপা করে সুপ্ত দশায় থাকে। সুতরাং বর্ষা পেরিয়ে গেলেই আমাকে মাটিকে গভীরভাবে চাষ দিয়ে উল্টে চাষ দিতে হবে যাতে সেই পিউপাগুলোকে উন্মুক্ত করে দেওয়া যায় এবং সুপ্ত দশাগুলো নষ্ট করে ফেলা যায়। কারণ তা না হলে ওইখান থেকেই কিন্তু রোগ জীবাণু আবার পরবর্তী সময়ে এগিয়ে আসবে। এবং তার সাথে সাথে আমরা রোগগুলোর ক্ষেত্রে কি দেখলাম যে ফসলের আবর্জনা থেকে রোগগুলো বেশি ছড়াচ্ছে এবং বিভিন্ন অল্টারনেট হোস্টের মধ্যে কিন্তু রোগগুলো বেঁচে থাকছে। সুতরাং ফসল মাঠ থেকে কেটে ফেলার পর মাঠ এবং মাঠের আল পরিষ্কার রাখা এটা কিন্তু আমাদের মূল কর্তব্য।
আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রোগের এবং পোকার বারংবার প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং চাষি ভাইদের মনে রাখতে হবে যে যেমন চাষটাকেও আমরা গুরুত্ব দিয়ে করব, তেমন ফসল কেটে নেওয়ার পরও কিন্তু মাঠের যত্ন করতে হবে। ফসল থাকলো, মাঠের যত্ন করলাম, আর ফসল যখন নেই, মাঠ তখন অবহেলায় পড়ে থাকলো, সেটা করলে কিন্তু রোগ পোকার প্রাদুর্ভাব বাড়বে, বই কমবে না। বেশ, খুব সুন্দরভাবে আপনি বললেন এই বিষয়টা, বর্ষাকালীন যে সবজি চাষ বা যে ধরনের ফসল হয় সেই ফসলের রোগ পোকার আক্রমণের কথা। তাহলে বন্ধুরা, আমরা যেটা বুঝতে পারলাম, চাষ করার আগে বা চাষ করার সময় কিন্তু আমাদের কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করতে হবে। চাষ করে ফসল কাটার পরেও কিন্তু আমাদেরকে জমির যত্ন নিতে হবে, যাতে এই যে ধরনের রোগ পোকার আক্রমণগুলো হয় সেগুলো যাতে একেবারে নির্মূল হয়ে যায় জমি থেকে, সেই সব ব্যবস্থা করতে হবে। এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো জানতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছে সেই সব দপ্তরে গিয়ে আপনারা আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবেন। আর এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর বিলাসচন্দ্র দাসকে। বিলাসবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। আজ বদা ছাড়ে গেলে পরের দিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল। মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব, মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব। আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে। ঝিঙা ফুল লীল জাতি কুল গো, ঝিঙা ফুল লীল জাতি কুল।
কাকুড় ফুল দেনা গাঁথি মোকে ঝিঙা ফুল কাকুড় ফুল দেনা গাঁথি মোকে আর সকাল হলে দেখা করবো তোকে সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন। লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है। और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे अब पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है, परंपरागत खेती।